আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই দেখি কমেন্ট করে ভরাই দিয়েছেন। দেখি সবার সাথে একটু কথা বলি আগে। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল। ওয়ালাইকুম আসসালাম আনি, আলহামদুলিল্লাহ। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম আলিকিয়াস। সবার কি অবস্থা বলেন তো? আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন বলেন। ওকে, শোনেন আজকে কি ক্লাস আগেই বলে নি। আজকে হচ্ছে আমাদের রিভিশন ক্লাস, তাই তো? তো রিভিশন ক্লাস ছাড়াও আমাদের মনে হয় আমি যদি একবারে ক্লিয়ার করে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি পুরো আজকে যেটা শুরু করব অ্যাকাউন্টিং এর একবারে বেস থেকে শুরু করে আপনাদের অ্যাডভান্স পর্যন্ত। অর্থাৎ আজকে আমি চ্যাপ্টার 1 শেষ করাবো, সাথে শেষ করাবো হচ্ছে চ্যাপ্টার 5। কারণ হচ্ছে এই বেসিকে আপনাদের অবস্থা নড়বড়ে থাকে, যে কারণে হচ্ছে আপনাদের প্রবলেমটা বেশি দেখা দেয়। তো যেহেতু বেসিকের অবস্থাটা একটু সমস্যা থাকে, সো আমরা একবারে প্রথম অধ্যায়ে যে অবস্থাটা আছে সেটার একটা হ্যান্ড নোট দিব। এখানে একটা কন্ডিশন আছে। এখন দেখেন, এখানে আপনারা বলতে পারেন সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি কতটুকু ক্লাসে কনসেন্ট্রেশন দিচ্ছেন সেটা। বুঝছেন? আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। এখন আমি একটু বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি যেটা করব আজকের ক্লাসে, পুরো ক্লাস জুড়ে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করাবো, এবং ফার্স্ট চ্যাপ্টারের যতগুলো হ্যান্ড নোট আমি দিব, ওই হ্যান্ড নোটের বাইরে একটা এমসিকিউ পর্যন্ত আসবে না। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ হ্যান্ড নোটের বাইরে সিঙ্গেল এমসিকিউ আসবে না। তাহলে আপনাদের কাজ কি? কাজ হচ্ছে পুরো ক্লাস জুড়ে নোট করবেন আমার সাথে সাথে। যদিও আমি এটা দিয়ে দিব, তবে যারা শুধুমাত্র আমাকে দেখাবে যে হ্যাঁ সে ক্লাসে নোট করছে তাকে দিব, আদারওয়াইজ অন্যদের দিব না। দেখেন 2.5 ঘন্টার একটা ক্লাস, আমি এখানে দাঁড়ায় বকবো, তার মানে আমার জন্য অনেক কষ্টকর। সো আমি চাইলে তো ক্লাসটাকে শর্ট করতে পারতাম, করব না, কারণ আমি চাই আপনাদের ভালো হোক। সো আমি যখন বুঝাবো, নোট করব, আপনারাও সাথে নোট করবেন। কেমন? আমার কথাটুকু বুঝছেন? তাহলে বিষয়টা কি হবে, আপনাদের একবারে পড়াটা হয়ে যাবে। আমি চাই সেটা হোক। সবার সাথে কথা হবে ক্লাসের মাঝে মাঝে, যেহেতু অনেক বড় ক্লাস, সবার প্রবলেম আমি নিব এবং সবার প্রবলেম সলভ করে দিব, দেখাবেন। সবার আগে আসি, আমি কি আমার পরিচয় আর দিব না? আমার কোনো পরিচয় নাই মনে করেন আপাতত, আপনাদের স্যার এতটুকুই আমার পরিচয়, এনাফ। এখন বিষয়টা হচ্ছে আজকের আমাদের হিসাব বিজ্ঞানের ফার্স্ট যে অধ্যায়টা, সেই অধ্যায়ের এই কয়টা টপিকস আমি শেষ করব। আপনাদেরকে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আমি যদি এই পোর্শনটুকু শেষ করি, তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। কারণ আমি হচ্ছে সেভাবেই সাজায় দিব পুরো বইটাকে, একদম ছন্দ আকারে, বা বলতে পারেন যেটা আপনি একবার দেখলেই আপনার মনে থাকবে সেই আকারে উপস্থাপন করব। সো এখন আপনার কাজ কি? যে জিনিসটা বুঝবেন না সেটা আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন, যে স্যার এটা বুঝি নাই, এটা বুঝান। আর যদি কোশ্চেন না করেন, দ্যাট মিন্স আপনি আমার থেকে জানেন, সেটার প্রবলেম না। স্যার আমি বলছি কি, আমি যখন লিখবো বোর্ডে টপিক ওয়াইজ, তখন আপনারাও লিখবেন আমার সাথে। এবং ক্লাস শেষ হলে, ক্লাস শেষ হওয়ার আগেই মনে করেন আপনারা আপনাদের যে 9 এর গ্রুপ আছে, বা যে গ্রুপে আপনারা অ্যাড আছেন, সেই গ্রুপে ওই যে ক্লাস নোট করছেন সেটা সাবমিট করবেন। তখন আমি আপনাদেরকে হ্যান্ড নোটটা দিয়ে দিব। বুঝতে পারছেন? এই হচ্ছে বেসিক কথা। এখন আসেন হিসাব বিজ্ঞানের ধারণা। সবার অংশ হচ্ছে কি, সবার প্রথমে আমাদের কাজটা কি? হিসাব বিজ্ঞানের ধারণা। এই যে হিসাব বিজ্ঞানের ধারণা, এখন আমরা একবারে আদিম যুগে চলে যাব। যে যুগ থেকে আমরা দেখতে থাকবো, অর্থাৎ আমাদের টোটালি আদিম যুগ থেকে আমরা দেখতে থাকবো যে ধাপে ধাপে কিভাবে হিসাব বিজ্ঞান জিনিসটা আমাদের কাছে এসে পৌঁছাইছে, সেই জিনিসটা হচ্ছে আমরা জানার আজকে চেষ্টা করব। চলেন একটু গ্রাফস আকারে জানার চেষ্টা করি। গ্রাফস আকারে জানলে কি হবে জানেন? জিনিসটা আরো বেশি মনোমুগ্ধকর হবে আমাদের কাছে। তো একটা গ্রাফস আঁকি আমরা আজকে, একটু গ্রাফস আকারে এঁকে পড়ি, দেখি কেমন লাগে। তাহলে আমরা গ্রাফস এর ক্ষেত্রে কি করি, একটার পর একটা সিকোয়েন্স মিলানোর চেষ্টা করি যে সেই সিকোয়েন্সে কি থাকে। তাহলে আমরা আমাদের ফার্স্ট যে অবস্থাটা, সেখানে আমরা যদি লিখি
প্রত্যেক প্রতিষ্ঠানে 1 নাম্বার, বুঝছেন? এটা হচ্ছে 1 নাম্বার। কারো কোনো কোশ্চেন থাকলে একবার নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন। ভাই 2.5 ঘন্টা আমি আপনাদের প্রবলেম গুলো সলভ করতে আসছি। প্রত্যেক প্রতিষ্ঠানে প্রতিদিন আর্থিক ঘটনা ঘটে, কথা কি সত্য? ফার্স্ট লাইন কি সত্য না? যে প্রত্যেকদিন একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা ব্যক্তির কথা ভাববো না, আমরা ভাববো প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিদিন আর্থিক ঘটনা কি হয়, ঘটে। যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠান অর্থাৎ একটা ব্যাংকের কথা চিন্তা করেন, সেই ব্যাংকে প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। ঘটনা কি? অনেকে টাকা জমা দেয়, অনেকে টাকা উঠায় নিয়ে যায়, অনেকের টাকায় সুদ হয়, অনেকে লকার চার্জ দিতে হয়, অর্থাৎ অনেক ধরনের ব্যয় আয় হয়ে থাকে। তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রতিদিন কি ঘটে? আর্থিক কিছু ঘটনা ঘটে। এখন আমি যদি 2 নম্বর সিকোয়েন্সে যাই, এই আর্থিক ঘটনাটা, এই আর্থিক যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো কি অগণিত না? হিসাব আছে কোনো যে এটার হিসাব আছে? নাই। তাহলে এই আর্থিক ঘটনাগুলো হচ্ছে অগণিত, আর এই ঘটনাগুলো হচ্ছে বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় বলতে বোঝানো হচ্ছে কি, জিনিসগুলো হচ্ছে একটা আরেকটা থেকে আলাদা, সবগুলো একই রকম না। অর্থাৎ প্রত্যেকটা ঘটনা আছে একটা প্রতিষ্ঠানে এবং ঘটনাগুলো হচ্ছে অগণিত, যেটা হিসাব করে পারা যায় না, এবং সবশেষ যেটা সেটা হচ্ছে এই ঘটনাগুলো হচ্ছে বৈচিত্র্যময়, অর্থাৎ একটার সাথে আরেকটার কোনো কি নেই, মিল নেই। এখন এই যে বৈচিত্র্যময় ঘটনাগুলো আছে, এই বৈচিত্র্যময় ঘটনাগুলো থেকে যদি আপনি জানতে চান আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হয়েছে কত টাকা বছর শেষে, তাহলে জানতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে কি হলো, আপনি জানতে চাচ্ছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হলো কত টাকা, তাহলে আপনি কি জানতে চাচ্ছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ বা ক্ষতি হলো কত টাকা। এই লাভ বা ক্ষতি যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই লাভ বা ক্ষতি জানতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। এই যে নির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করবেন, এই পদ্ধতি কে বর্ণনা করবে বা আপনি কোথা থেকে পাবেন? হিসাব বিজ্ঞান এই পদ্ধতিটাকে বর্ণনা করে। অর্থাৎ তখন মানুষ অনুভব করে যে একটা পদ্ধতির দরকার, যে পদ্ধতিতে আমি লাভ ক্ষতি অর্জন করতে পারবো। যেহেতু একটা পদ্ধতির দরকার, এই পদ্ধতির জন্যই সাধারণত যেটা হয়েছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। এখন বলেন এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? সবার কাছে ক্লিয়ার হয়েছে এই অংশটুকু? এই আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে শুধুমাত্র থিওরি কোশ্চেন হবে। সো ফার্স্ট চ্যাপ্টার পুরোটা থিওরি, এই থিওরি থেকে মাস্ট কোশ্চেন হবে। সো বুঝছেন কিনা আমাকে বলেন। সবার কাছে ক্লিয়ার হয়েছে? নিশাত, ওকে, তাসফিয়া, তাসফিয়া 5, 6, 7, 8, 9 নভেম্বরের 6 তারিখের মধ্যে আপনাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে সবার। একটা সিঙ্গেল চ্যাপ্টার বাদ থাকবে, কারোর সিঙ্গেল চ্যাপ্টার বাদ থাকবে না ভাই, সিঙ্গেল চ্যাপ্টার না, সবার হচ্ছে আমরা সবার প্রবলেম হচ্ছে সবগুলো সলভ করে দিব, একদম চিন্তা করেন না আপনারা, আসি তো এখানে না। ওকে, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের ধারণা বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা কিভাবে হলো। তাহলে আপনার মাঝে মধ্যে কোশ্চেন হতে পারে যে হিসাব প্রতিদিন যে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ঘটনা ঘটে, ঘটনাগুলো কেমন? ঘটনাগুলো হচ্ছে অগণিত এবং বৈচিত্র্যময়। এখন আসেন পরের অংশে যাই। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি আসলে ভাই? হিসাব বিজ্ঞানের কিছু উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি এখন, তাহলে আমরা স্পেসিফিক যে জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার আসে সেটা দেখার চেষ্টা করব। ওকে, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য, প্রথম বা আপনি বলতে পারেন প্রধান উদ্দেশ্য, প্রথম বা প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে প্রতিদিন লেনদেন হচ্ছে সেই লেনদেন গুলাকে সঠিকভাবে লিপিবদ্ধ করা। তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন যে লেনদেন গুলো হচ্ছে, লেনদেন গুলাকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম
বা প্রধান উদ্দেশ্য, এমসিকিউতে এটা বারবার আসে। লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ। ওকে, এরপরে আরেকটা জিনিস প্রায় আসে যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? তাহলে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে, একবার জেনে রাখলে আপনাদের আর আটকাবে না, বুঝছেন? অন্যতম প্রধান উদ্দেশ্যটা আর্থিক ফলাফল নির্ণয় করা। তাহলে অন্যতম প্রধান উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয় করা। এটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় উদ্দেশ্য। এখন তারপরে হচ্ছে, আমরা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ফলাফল, অর্থাৎ মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এবছর 10,000 টাকা লাভ হোক, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি 10,000 টাকা লাভ করতে চান, আপনাকে কি করতে হবে? সবার আগে যেটা করতে হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, খরচটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বা খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত যে লাভ সেটা অর্জন করতে পারবেন। তাহলে আমরা বলতে পারি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। তাহলে কিসের মাধ্যমে সম্ভব? এইগুলো এমসিকিউতে বেশি আসে। আপনারা দেখবেন আপনাদের বইয়ের 3 এবং 4 নম্বর পৃষ্ঠা আপনি যদি পড়তে যান মাথা ব্যথা করবে, মানে এত অগোছালো ইনফরমেশন দেওয়া। সো সেই জিনিসটাকে আমি কি করছি, একটু গোছায় আপনাদের সামনে উপস্থাপন করছি, এর বাইরে কিছুই না। সো আপনারা যদি বুঝে থাকেন সেটাই আমার সার্থকতা। তাহলে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কি হবে? কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। কাঙ্ক্ষিত যে ফলাফল আছে সেটা অর্জন করা তাহলে কি হবে? সম্ভব হবে। ওকে, এরপরে সাধারণত যেটা হয়, হিসাব বিজ্ঞানের মাধ্যমে আপনি যদি এমন হয় প্রতিদিনের ঘটনাগুলো লিখে রাখেন, তাহলে কি হবে? আপনাকে আমি আগে একটা জিনিস বলি, হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ কি? হিসাব বিজ্ঞান হচ্ছে পুরো জিনিসটা আর্থিক ফলাফল তৈরি করা, অর্থাৎ একটা বইয়ের লেখা থেকে শুরু করে ওই জায়গা থেকে আর্থিক অবস্থা নির্ণয় করা বা একটা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করা, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে কি? হিসাব বিজ্ঞান। তবে এই ক্ষেত্রে হিসাব রক্ষণ জিনিসটা হচ্ছে শুধুমাত্র তথ্যগুলো লিপিবদ্ধ করা। তাহলে হিসাব রক্ষণ মানে কি? একটু জাস্ট আমি ডিফারেন্সটা দেখায় দিই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান জিনিসটা কি? হিসাব রক্ষণ হচ্ছে শুধুমাত্র তথ্যগুলো লিপিবদ্ধ করা, শুধুমাত্র তথ্যগুলো লিপিবদ্ধ করা। কারণ এই শব্দগুলো আপনারা বারবার পাবেন বইয়ে। আপনারা যেহেতু 9-এ পড়েন ভাই, আপনাদের কাছে হিউজ টাইম আছে, হিউজ টাইম এ প্লাস পাওয়ার জন্য। আমার কাছে মনে হয় আপনাদের বেসিকটা জানাটা খুব জরুরি। এই যে সারা বছর পড়ে গেলেন হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞান, দুইটা ডেফিনেশন বুঝলেন না, পরীক্ষার রুমে এসে বললো যে হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞানের পার্থক্য লেখো, তখন কি হবে? সো হিসাব রক্ষণ হচ্ছে শুধুমাত্র তথ্যগুলো লিপিবদ্ধ করা। আর হিসাব বিজ্ঞান জিনিসটা কি? হিসাব বিজ্ঞান জিনিসটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা ও সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে হিসাব বিজ্ঞান সব থেকে বড় কাজটা করতেছে না? ক্লাসে মাঝখানে কেউ একটু গান শোনায়, বুঝছেন? অনেক বড় ক্লাস, আমরা পুরো বেসিকটা ক্লিয়ার করব, সো আপনারা একটু গান শোনায়, আর কেউ চলে যায় না। তাহলে হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞান বুঝছেন? এই পর্যন্ত বোঝেননি কে কে? মনে করেন আপনাদের তো অলমোস্ট 9-এর শেষ পর্যায়ে। হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞানের ডিফারেন্স আজকের ক্লাসের আগে জানতেন না কে কে? একটু আমাকে জানান তো যে কে কে জানতেন না, তাহলে আমি বুঝবো যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কোথায় আছে। বল, এই তো আপনারা আগেই জানতেন। যাক, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হলে সেটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ, খারাপ কিছু না।
জানা তো ভালো, আমি চাই যে আমাদের দেশের অবস্থা ভালো হোক। হিসাব বিজ্ঞান পরিচিতি স্যার আমাদের চ্যাপ্টারের নাম। পরের অংশটাতে আমরা যাই, সেটা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা কি সম্ভব। হিসাব রক্ষণের মাধ্যমে, অর্থাৎ যেহেতু হিসাব রক্ষণ মানে হচ্ছে প্রতিদিনের তথ্য প্রতিদিন লিপিবদ্ধ করা, তাই এটার মাধ্যমে প্রতারণা রোধ করা সম্ভব। তাহলে কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে কিন্তু না, হিসাব রক্ষণের মাধ্যমে। হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা রোধ করা সম্ভব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? যদি না থেকে থাকে, এখন আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে যাই। এরপরে একটা জিনিস আপনাদের অনেকবার আসবে, সেটা একটু দেখাই, সেটা হচ্ছে অমুনাফা ভোগী প্রতিষ্ঠান। এই অমুনাফাভোগী প্রতিষ্ঠানটা কারা? অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আগে বৈশিষ্ট্যগুলো একটু জানি। অমুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে যাদের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা। যাদের মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। এরা মুনাফা অর্জনকে গুরুত্ব দেয় না। কি করে না? মুনাফা অর্জনকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় না, কারণ এদের কাছে মুনাফা অর্জন কোনো বড় ফ্যাক্ট না। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কারা কারা? এই ধরনের প্রতিষ্ঠান হাসপাতাল। কারা আছে তাহলে? হাসপাতাল। যদিও বাংলাদেশের হাসপাতালগুলো ব্যবসা প্রতিষ্ঠান। এরপরে আছে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা। এখন বলেন এই টপিকসটা বুঝছেন কিনা? ছোট ছোট টপিকস আমি ভাগ করে করে বুঝাবো, যাতে আপনাদের মাথায় সবকিছু ক্লিয়ারলি ঢোকে। আমি সেটাই চাই। প্রশ্নটা এনে এক্সাম্পল দিলে ভালো হতো। প্রশ্ন তো আছে, শেষে এমসিকিউ কোশ্চেন আছে প্রত্যেকটা শেষে। চ্যাপ্টার 5 হিসাব আছে, ওই চ্যাপ্টারটা কখন শুরু করবেন? ওই চ্যাপ্টার শুরু হতে তো এভাবে আমি বলতে পারবো না যে কয়টা বাজে চ্যাপ্টারটা শুরু হবে। এটা শেষ হইলে ওটা শুরু হবে। ওকে, যার লেট। এখন আমি কি করব বলেন, আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে। এখন হচ্ছে যেটা জিনিস, সেটা হচ্ছে ওইটা চ্যাপ্টার 5 পরে। আচ্ছা, আমরা ছোট ছোট অংশগুলোকে ভাগ করে করে দেখে নিই, তাহলে হচ্ছে আমাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হবে। এখন আসেন, সরকারের আয়ের উৎস আছে। এমসিকিউ সব শেষে আছে, বুঝছেন? এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন আমি শেষে রাখছি। সো সেই পর্যন্ত তো আপনাকে আগে যাইতে হবে। আমরা কি করছি, আমার চ্যাপ্টার গুলাতে, আমি জানি না অন্য কে কি করছে, অন্য স্যারদের কথা আমি বলতে পারবো না। আমার ক্লাসে আমি যেটা করছি সেটা হচ্ছে আপনাদের একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লোজ করে দিব, যাতে আপনাদের এতদিনে যার যেখানে কনফিউশন ছিল সেই কনফিউশন গুলা দূর হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূল কাজ। আচ্ছা, সরকারের আয়ের উৎস। সরকারের আয়ের উৎসের মধ্যে কি কি আছে? শুল্ক, ভ্যাট, ট্যাক্স। এরপরে যেটা আছে সাধারণত হচ্ছে বিভিন্ন জরিমানা। এখন আসেন একটা একটা করে আমি বুঝাই। সরকারের আয়ের উৎস, অর্থাৎ সরকার যে টাকা পায় কোথায়, সরকার যে একটা বাজেট পেশ করে জনগণের সামনে, সেই ক্ষেত্রে সরকার এই টাকাগুলো পায় কোথায়, সরকারের টাকার উৎসটা কোথায়, সরকার এই টাকাগুলো কিভাবে আনে। তো সরকার হচ্ছে সাধারণত জনগণের উপর শুল্ক চাপায় দেয়, যেমন আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, এর ছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করে দেয়। এখন আমদানি শুল্কটা কি? মনে করেন আপনি
বাইরের দেশ থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে এনে বিক্রি করবেন। সাপোজ আমি মনে করেন আইফোন বাইরের দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করব। আমি যদি বাইরের দেশ থেকে বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার বাংলাদেশ সরকারকে একটা শুল্ক দিতে হবে। কারণ হচ্ছে আমি দেশের সেবা ব্যবহার করে ওই প্রোডাক্টটাকে বাংলাদেশে নিয়ে আসছি। এই যে সরকারকে আমার একটা শুল্ক দিতে হবে, এটাকে বলা হয় আমদানি শুল্ক। আবার যখন বাংলাদেশ থেকে আমি কোনো পণ্য বাইরের দেশে বিক্রি করতে যাব, তখন আমাকে কি করতে হবে? বাংলাদেশ সরকারকে একটা নির্দিষ্ট শুল্ক দিতে হবে, সেটাকে বলা হয় রপ্তানি শুল্ক। এবার আসেন ভ্যাট। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কি? ভ্যাট। এই যে ভ্যাট, এটার বাংলা হচ্ছে মূসক। মূসকের ফুল মিনিং কি? মূল্য সংযোজন কর। এটা মনে রাখবেন, এই জিনিসগুলো থেকে কিন্তু এমসিকিউ হয়। সো ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূসক মূল্য সংযোজন কর। যেমন মনে করেন এটা একটা কলম, এই কলমটার দাম হচ্ছে 4 টাকা 75 পয়সা, আর বাকি অর্থাৎ আমরা কিনতে গেলে কিন্তু 5 টাকা নেবে, কিন্তু এইটার উৎপাদন খরচ হয়েছে 4 টাকা 75 পয়সা। সরকার 25 পয়সা এখান থেকে নিবে, তখন এটার পুরো দাম হয়ে যাবে 5 টাকা। অর্থাৎ যেটা দাঁড়ালো, প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সাধারণত সরকারকে ভ্যাট দিয়ে থাকি। তাহলে ভ্যাট জিনিসটা আমরা বুঝলাম যে প্রত্যেকটা পণ্যে ভ্যাট যোগ করে গভর্নমেন্ট, সেই ভ্যাট আমাদেরকে কি করতে হয়? সরকারকে দিতে হয়। এবার আসেন ট্যাক্স। ট্যাক্সটা সাধারণত ইনকাম ট্যাক্স, এটা মাথায় রাখবেন। মনে করেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী কারোর যদি 3.5 লাখ টাকার, কি হলো বোর্ড কি অটোমেটিক পাগল হয়ে গেল? আচ্ছা পাগল হোক, কিছু করার নেই, বুঝছেন। ট্যাক্স হচ্ছে আমরা শেষে একটা জিনিস লিখছিলাম, সেটা হচ্ছে জরিমানা। ট্যাক্সটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি একটা নিয়ম ধরে দিয়ে রাখছে অলরেডি, 3,50,000 টাকা যদি কারোর থাকে, অর্থাৎ 3,50,000-এর বেশি যদি কারোর থাকে, আমার কাছে মনে করেন 4,50,000 আছে, তার মানে 3,50,000-এর বেশি কত আছে? 1 লাখ টাকা আছে। ওই 1 লাখ টাকার উপরে আমার 5% ট্যাক্স দিতে হবে, তার মানে 5,000 টাকা দিতে হবে। এইভাবে যার যত বেশি টাকা আছে তার তত বেশি ট্যাক্স দিতে হবে সরকারকে, এটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। জরিমানা, দেখবেন রাস্তায় বাইক, আপনি রং রোডে চলে গেছেন, আপনি তারপরে হচ্ছে বাইক নিয়ে গাছে ওঠার ট্রাই করতেছেন, এসব উদ্ভট কাজ কাম করবেন, আর সার্জেন্ট এসে আপনাকে মামলা দিবে। ওই যে মামলার টাকা, ওই মামলার টাকা গভর্নমেন্টের কাছে যায়, এটা হচ্ছে জরিমানা। এই জরিমানা এইগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস। এখন বলেন আপনারা এই অংশটা বুঝছেন কিনা? একটু কমেন্ট করেন, নাইলে তো আমি শেষ হয়ে যাবো এতক্ষণ বকতে বকতে। স্যার আনুমানিক টাইম কারে দিব বলেন? রাহি, নিশাত, ওকে ডান। ওকে, দেখেন এই চ্যাপ্টার গুলো আপনারা হয়তো ক্লাসে পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন, কিন্তু আমি যেভাবে একটা টপিকস ধরে ধরে যাচ্ছি, এভাবে মনে হয় না কেউ পড়াইছে। পড়াইলে তো খুবই ভালো, তবে আমার মনে হয় না নর্মালি এভাবে কোথাও হচ্ছে ভেঙে ভেঙে একটা একটা ছোট ছোট করে টপিকস অনুযায়ী কখনো পড়ায়। সো আমরা সেই অনুযায়ী যাচ্ছি যাতে করে আপনাদের টপিকসটা মনে থাকে। এখন আসেন, সবার পরিচিত একজন বড় ভাই আছে, এই বড় ভাই সম্পর্কে আজকে আমরা জানবো। বড় ভাইটাকে আপনার আমার ভাই, সবার বড় ভাই, সে হচ্ছে লুকা প্যাসিওলি। এই লুকা প্যাসিওলি হচ্ছে একজন ইতালীয় ব্যক্তি। কোথার ব্যক্তি? ইতালীয় গণিতবিদ। আবার ভাইবেন না ইনি হিসাব বিজ্ঞানের কোনো কিছু বা হিসাব বিজ্ঞানবিদ, এরকম কিছু কিন্তু না। উনি কিন্তু একজন গণিতবিদ, উনি একজন গণিতবিদ। এই ইতালীয় গণিতবিদের আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ইনি একজন দার্শনিক। ইনি একজন দার্শনিক। আরো একটা জিনিস এনার ভেতরে আছে, সেটা হচ্ছে ইনি একজন ধর্মযাজক। এখন বলি ধর্মযাজক কি? ধর্মযাজক জিনিসটা হচ্ছে যারা ধর্ম নিয়ে ধ্যান জ্ঞান করে, অর্থাৎ যারা ধর্ম নিয়ে পড়াশোনা করে, ধর্মের উপরে চর্চা করে, কোনো একটা গুহায় গিয়ে বসে থাকে, এই টাইপসের একজন মানুষ হচ্ছেন এই লুকা প্যাসিওলি, যে হচ্ছেন একজন ইতালীয় গণিতবিদ, সাথে দার্শনিক এবং ধর্মযাজক। বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন
এই লুকা প্যাসিওলিকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক হিসাব বিজ্ঞানের কি বলা হয়? জনক। ইনি হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। ওকে, ডান গেল। এনার বহুল আলোচিত একটা বই আছে, সেটা হচ্ছে গণিত শাস্ত্রের উপরে। আবার ভাইবেন না হিসাব বিজ্ঞানের উপরে, আমাদের কনফিউশনটা এইসব জায়গায় বেশি হয়। সো এই জায়গাগুলো আমি একটু ক্লিয়ার করতেছি। ওনার একটা বহুল আলোচিত বই আছে, কি আছে? বহুল আলোচিত বই। এই বইটা হচ্ছে কিসের উপরে? গণিত শাস্ত্রের উপরে। দেখেন একদম ক্লিয়ার কথা বলি, একদম আদিমকালে কিন্তু হিসাব বিজ্ঞান বলে কোনো বই ছিল না, ছিল কোনটা? গণিত শাস্ত্র। তাই বলা হয়েছে কি, তার একটা বিশেষ বই আছে, বহুল আলোচিত বই আছে, যেটা মানুষ বেশি বেশি পড়ে। সেই বইটার নামটা হচ্ছে, আমরা একটু পরে যাব, সেই বইটা হচ্ছে গণিত শাস্ত্রের বই। এই পর্যন্ত তো মনে হয় আপনাদের কাছে অলমোস্ট ক্লিয়ার। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির একটা মেইন অংশ আছে, সেই মেইন অংশে আমরা দেখব। এই ব্যক্তি যেটা করছে সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির যে মূলনীতিগুলো আছে, সেই মূলনীতিগুলা কি করছে? ইনি ঘোষণা করছে। এখন বলতে পারেন মূলনীতি কি? মূলনীতি হচ্ছে যেটার উপর ভিত্তি করে সাধারণত হিসাব বিজ্ঞান চলে, সেটাকে বলা হয় দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি। অর্থাৎ যেটার উপর ভিত্তি করে কি চলে, হিসাব বিজ্ঞানটা চলে, সেটাকে বলা হয় দুই তরফা। হ্যাঁ, ইনি একজন পাগল, পাগল না হলে বই লিখে কেউ। ওয়ালাইকুম আসসালাম নুসাইবা, লেট কেন? গণিত বিলের পরে? ও আচ্ছা, গণিতবিদের পরে দার্শনিক, তারপরে হচ্ছে ধর্মযাজক। বলবেন তো, আমি তো বুঝতে হবে, আমি ছোট মানুষ না, ছোট মানুষদের তো বুঝায় বলবেন, নাহলে তো সমস্যা হয়ে যাবে। তাহলে ইনি কি করেন? ইনি সাধারণত হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি আমাদের কাছে ব্যাখ্যা করেন। তার বইটার নাম কি আছে? এই যে বললাম গণিত শাস্ত্রের একটা বই উনি লিখছেন, বইটার নাম হচ্ছে এটা পড়ছেন না আপনারা? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট। এটা হচ্ছে তার বইটার নাম। আর এই বইটা উনি লেখেন কত সালে? এই বইটা উনি লেখেন 1494 সালে। এটা হচ্ছে লুকা প্যাসিওলির টোটাল জীবন হিস্টোরি। এখন বলেন, আপনারা এটা আগে লিখে নেন, আমি তো আগে লিখে ফেললাম, আপনারা লিখে নেন, বলেন কারো কোনো অংশে প্রবলেম আছে কিনা, লুকা প্যাসিওলি সম্পর্কে কারো কোনো ধরনের কোশ্চেন আছে কিনা। শেষেরটা লিখছি প্রপোর্শনিলিটা, পয়কার র তালবসাদ দন্তনরসি লরসি টয়াকার। বোর্ডে লিখতে গেলে অনেক কিছু একটু ছোট বড় হয়ে যায়। লুকা প্যাসিওলি পাগল ছাগল নিয়ে বলেন না ভাই, আমারে বাসায় দেন, একটু কোশ্চেন করেন। আছে? নাই? এই নুসাইবা কিছু বলেন না কেন? কারো কোশ্চেন নাই? নিশাদ, ওকে ভালো, তার মানে আপনারা সবই পারেন, অথবা আমি সবই বুঝাইতে পারি, এরকম একটা অবস্থা, তাই না? আমি তো সবই বুঝাইতে পারি না, হয়তো আপনারা সবই পারেন, এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, দুই তরফা দাখিলা পদ্ধতি কি? দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু আমরা জানি, সেটা হচ্ছে, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূলনীতি। এটি হিসাব বিজ্ঞানের কি? এটি হিসাব বিজ্ঞানের মূল নীতি। অর্থাৎ নীতি জিনিসটা কি? যেটা দিয়ে সাধারণত একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। যেমন আপনাদেরকে যদি আমি বলি বাংলাদেশের মূলনীতি কি, তো বাংলাদেশের মূলনীতিটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, যেটা অনুযায়ী বাংলাদেশ সাধারণত চলে। ঠিক তেমনই হিসাব বিজ্ঞান চলে দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী, যেটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের কি? মূলনীতি। এটা
সাধারণত এই হিসাব বিজ্ঞানের মূলনীতি সম্পর্কে ধারণা দেন কে? লুকা প্যাসিওলি। আর কত সালে হিসাব বিজ্ঞানের মূলনীতি আমরা পাই? পঞ্চদশ শতাব্দীতে। পঞ্চদশ শতাব্দীতে এই সম্পর্কে আমরা ধারণা পাই, অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমাদের কাছে ধারণা পাঠানো হয় পঞ্চদশ শতাব্দীতে। এবং এই জিনিসটার প্রথম ধারণা আমরা পাই লুকা প্যাসিওলির বইয়ে। লুকা প্যাসিওলির বইয়ে আমরা সর্বপ্রথম এই জিনিসটার কি পাই? ধারণা পাই। ক্লিয়ার? দুই তরফা দাখিলা পদ্ধতি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আমাদের ফার্স্ট চ্যাপ্টারে বেশিক্ষণ বাকি নাই। সরি, একটু পানি খেয়ে নিলাম, বুঝছেন? একটানা বকতেছি তো, আধা ঘন্টা বকি 40 মিনিট বকি না কেন, আপনারাও বকলে আপনাদেরও গলা শুকায় যাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? ভেরি গুড, কোশ্চেন থাকার দরকারই নেই। এবার আসেন, হিসাব বিজ্ঞানে কিছু নাম আছে। হিসাব বিজ্ঞানের নাম হিসাব বিজ্ঞানের নামের মধ্যে প্রথম যে নামটা সেটা হচ্ছে তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানের একটা নাম হচ্ছে তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম। কেন হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয়? হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে, তথ্য পাঠায়, তথ্য বানায়, তথ্য আমাদের কাছে উপস্থাপন করে। কিভাবে করে? দেখেন, আর্থিক বিবরণীর মাধ্যমে একটা প্রতিষ্ঠানে কি হয়? তথ্যগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়। তাহলে এই যে হিসাব বিজ্ঞানের একটা নাম তথ্য ব্যবস্থা, কারণ এ হচ্ছে তথ্য প্রতিবেদন আকারে উপস্থাপন করে। প্রতিবেদন আকারে কি করে? উপস্থাপন করে। ওকে, 2 নম্বর হচ্ছে এটাকে বলা হয় ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। কেন হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়? কোনটা বুঝায় দিব? ওকে, আচ্ছা, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়? ব্যবসায়ের ভাষা বলার মূল কারণ হচ্ছে আপনি কিভাবে একটা তথ্যকে লিখবেন, বা এটা ঘটনা নাকি লেনদেন, কিভাবে লিখবেন, কোন ছকে লিখবেন, সেটা কিসের মাধ্যমে আপনি জানতে পারেন? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। অর্থাৎ হিসাব বিজ্ঞান আপনাকে বলে যে আর্থিক বিবরণী এরকম ছকে বানাও, হিসাব বিজ্ঞান আপনাকে বলে রেয়ামিল এই ছকে বানাও। অর্থাৎ আপনাকে স্পষ্ট করে দেয় যে আপনি কোন কোন ছকের মাধ্যমে সাধারণত হিসাব বিজ্ঞানের তথ্যগুলো উপস্থাপন করবেন। তাই যেহেতু আমরা কি একটা গ্রাফসের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি যে ওই এলাকায় কতগুলো মানুষ মারা গেছে, ওই এলাকায় কতগুলো শিশু জন্মগ্রহণ করছে। একটা গ্রাফস যদি আপনাদেরকে দেখানো হয়, যেহেতু একটা গ্রাফসের মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পান বা বুঝতে পারেন, ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের মাধ্যমে, রেয়ামিলের মাধ্যমে, আর্থিক বিবরণীর মাধ্যমে আপনি জানতে পারবেন ওই প্রতিষ্ঠানের আয় কতটুকু, সম্পদ কতটুকু, দায় কতটুকু। অর্থাৎ ওভারঅল সব সম্পর্কে আপনার একটা কি হবে? ধারণা তৈরি হবে। তার মানে ওটা হচ্ছে একটা ভাষা যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু জানতে পারতেছেন। তাই হিসাব বিজ্ঞান যেহেতু আপনাকে এই তথ্যগুলো দেয়, অর্থাৎ কিভাবে বই লিখবেন বা কিভাবে হিসাবের তথ্যগুলো আপনি উপস্থাপন করবেন বা কিভাবে হচ্ছে আপনি আর্থিক বিবরণী তৈরি করবেন, সবকিছু আপনার কাছে তথ্যগুলো পাঠায়। কে পাঠায়? হিসাব বিজ্ঞান পাঠায়। তাই ওটাকে বলা হয় ব্যবসায়ের ভাষা। অর্থাৎ ও আপনাকে জ্ঞান দেয়, আর জ্ঞান দেয় কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। ওকে, দেখেন টপিকস ওয়াইজ ছোট ছোট কোশ্চেন করে আমি আপনাদেরকে বুঝাই যাচ্ছি। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই পর্যন্ত, অলমোস্ট এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে স্যারেরা?
ওকে, এরকম দুই একজন একটু জানাবেন। দেখেন আর এত লেন্দি ক্লাস আপনারা রেসপন্স না করলে টাইম যাবে, আর আপনাদেরই লস। রাত হইলে আপনারা ঘুমাবেন, হাই উঠাবেন, কষ্ট হবে আপনাদের। আমি তো চাই না যে আপনাদের কষ্ট হোক। এবার আসেন সব থেকে ইম্পর্টেন্ট যে অংশটা, সেটা হচ্ছে আমরা এখন দেখব। হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্যের ব্যবহারকারী জিনিসটা কি? অর্থাৎ আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন ইনভেস্ট করবেন। ধরে নেন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, শাইনুর ট্রেডার্স। এখন আমি বললাম যে আপনাদের মধ্যে থেকে যে কেউ চাইলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা ইনভেস্ট করতে পারবেন। এটা আপনাদেরকে আমি জানাইলাম যে আপনাদের মধ্যে যে কেউ চাইলে আমার প্রতিষ্ঠানে কি করতে পারবেন, টাকা ইনভেস্ট করতে পারবেন। এই যে আমি আপনাদেরকে অফার দিলাম যে আপনারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করেন, আপনারা কি হুট করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন? আমার তো মনে হয় না। কারণ হচ্ছে আপনি আগে একটু যাচাই বাছাই করে দেখবেন যে আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করলে সেটা আপনার জন্য লাভজনক হবে কিনা। কিভাবে আপনি যাচাই বাছাই করবেন? আমার আর্থিক অবস্থা আছে না, অর্থাৎ আমার আর্থিক অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন আমার প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু, দায় কতটুকু, মূলধন কতটুকু। আপনি দেখলেন আমার প্রতিষ্ঠানের দায় বেশি, অর্থাৎ আমি সব মানুষের টাকা নিয়ে ব্যবসা করতেছি, তার মানে যে কোনো সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান লস হয়ে যাইতে পারে। এই যে সিস্টেমটা, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী দেখে আপনি একটা ডিসিশন নিলেন আসলে আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন কিনা। তো আপনি কি করতেছেন? আমি যখন বললাম আমার ব্যবসায় ইনভেস্ট করেন, তখন আপনি আপনার ধারণা অনুযায়ী আমার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীটাকে ব্যবহার করতেছেন, আমার তথ্যটাকে ব্যবহার করতেছেন। ঠিক তেমনি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে দুইটা করে ব্যবহারকারী থাকে তার তথ্যের। অর্থাৎ মনে করেন আমার ব্যবসা প্রতিষ্ঠান শাইনুর ট্রেডার্স, এর যে আর্থিক বিবরণী আছে, এই আর্থিক বিবরণীর দুইটা ব্যবহারকারী আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা, এটা আমরা একটু দেখব। অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। ওকে, এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা সেটা আমাদেরকে জানতে হবে। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে প্রথমত মালিক, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে ব্যবস্থাপক। 3 নাম্বার হচ্ছে একটা জিনিস, সেটা না বললেই না, আপনারা পরীক্ষার সময় প্রায় ভুল করেন, তাই বলতে বাধ্য হচ্ছি। অভ্যন্তরীণ ব্যবহারকারী সবসময় মনে রাখবেন মালিক আর ব্যবস্থাপক, এর বাইরে আর কেউ অভ্যন্তরীণ ব্যবহারকারী নেই। এখন একটা জিনিস হচ্ছে মাঝে মধ্যে পরীক্ষায় থাকে ক্রয় ব্যবস্থাপক। ক্রয় ব্যবস্থাপক, এই যে ক্রয় ব্যবস্থাপক বলছে, দেখেন এই ব্যক্তির নামের শেষে কিন্তু ব্যবস্থাপক শব্দটা আছে, তার মানে ও ব্যবস্থাপক। সো ও হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, এটা মাথায় রাখবেন। ব্যবস্থাপক শব্দ কারোর শেষে থাকলে সে হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী আমরা পাইলাম হচ্ছে মালিক আর ব্যবস্থাপক। এরা কেন তথ্যটা ব্যবহার করে? ওদের কি দরকার? ওরা তো প্রতিষ্ঠানের ভেতরের মানুষ, ওরা কেন তথ্যটাকে ব্যবহার করবে? ওরা কেন আর্থিক বিবরণী দেখবে? কেন যাচাই বাছাই করবে? ওরা এটা করে কারণ হচ্ছে ভবিষ্যতের কর্ম পরিকল্পনার জন্য। ভবিষ্যতের কর্ম পরিকল্পনা কেন? মনে করেন ও এটা দেখে যে আসলে ওর প্রতিষ্ঠানে লাভ হয়েছে না লস হয়েছে। আচ্ছা লস হয়েছে, তাহলে ভবিষ্যতে কি করলে আমার লাভ হবে, এটা যাচাই করার জন্যই ও সাধারণত দেখে, এই ব্যবস্থাপক আর মালিক। তাহলে মালিক আর ব্যবস্থাপক কেন দেখে? এই দুইটা পার্সন দেখে হচ্ছে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করার জন্য। ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণের জন্য।
ওকে, তাহলে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারীর কাজ শেষ। আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী শেষ করে ফেলছি, আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন আসেন বাহ্যিক ব্যবহারকারী। এই দুইজন ব্যক্তি বাদে পৃথিবীতে যে যা আছে সব বাহ্যিক ব্যবহারকারী, সবাই বাহ্যিক ব্যবহারকারী। তারপরে আমি স্পষ্ট কয়েকজন ব্যক্তির নাম বলবো, সেই জিনিসটা একটু দেখেন। বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে এখন আসেন বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে সবার আগে যে ব্যক্তি আছে সে হচ্ছে ঋণদাতা। আপনারা যারা গ্রামে আছেন তারা খুব ভালো রকম জানেন, দেখবেন আপনাদের বাসায় অর্থাৎ বাবা বা মাকে যখন কোনো এনজিও ঋণ দেয় তখন তারা অনেক কিছু যাচাই বাছাই করে, যে আসলে আপনার বাবা ওই ঋণের টাকা শোধ করতে পারবেন কিনা, আসলে আপনাদের সেই ধরনের সম্পত্তি আছে কিনা যে ওই টাকাটা নেওয়ার পরে যদি ফেরত না দিতে পারেন তারা যে আপনার সম্পত্তি বিক্রি করে সেই টাকাটা উসুল করতে পারবে বা আদায় করতে পারবে, এরকম কোনো সিস্টেম আছে কিনা, এইটা তারা প্রচুর পরিমাণে কি করে, যাচাই করে। তাহলে বাহ্যিক ব্যবহারকারী কি করে থাকে সাধারণত? তার ভেতরে প্রথম যে ব্যক্তিটার নাম আমরা বললাম সে হচ্ছে ঋণদাতা। এরা কি করে থাকে? এরা হচ্ছে যাচাই করে যে আসলে আপনি ঋণ দিতে পারবেন কি না, অর্থাৎ তাকে ঋণের যে টাকাটা আছে সেটা শোধ করার ক্ষমতা রাখেন কিনা। দুই নম্বর যেটা সেটা হচ্ছে সরকার। সরকার আপনার আর্থিক বিবরণী কেন যাচাই করবে? সরকার আপনার আর্থিক বিবরণী বারবার দেখবে, কারণ হচ্ছে ও জানার চেষ্টা করবে যে আপনি ঠিক পরিমাণে তাকে ভ্যাট বা ট্যাক্স দিচ্ছেন কিনা, আপনার যে পরিমাণ লাভ হয়েছে সেই টাকার উপরে যথেষ্ট পরিমাণ বা যে পরিমাণ টাকা দেওয়া উচিত সেই পরিমাণ ট্যাক্স বা ভ্যাট আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন কিনা। এরপরে আসেন কর্মকর্তা কর্মচারী। এখন বলতে পারেন স্যার এরা তো প্রতিষ্ঠানের ভেতরে থাকে, এরা বাহ্যিক ব্যবহারকারী কেমন? স্যার যতই ও ভেতরে থাকুক না কেন ও কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কর্মকর্তা বা কর্মচারী যারা, তারা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী দেখে। কেন দেখে? ও দেখে হচ্ছে ভাবে যে এই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী খারাপ, তার মানে 10 দিন পরে আমার চাকরি চলে যাইতে পারে, ভাই এখানে চাকরি করব না, আরেক জায়গায় চাকরি খুঁজি। এই কারণে কর্মকর্তা বা কর্মচারীরা সাধারণত একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী যাচাই করে। এরপরে আসেন বিনিয়োগকারী। বিনিয়োগকারী কারা? যারা আপনার প্রতিষ্ঠানে কি করবে, বিনিয়োগ করবে। অর্থাৎ যারা আপনার প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায় তারা অবশ্যই অবশ্যই যাচাই করবে, কারণ হচ্ছে আপনার প্রতিষ্ঠান তার জন্য লাভজনক বা নিরাপদ কিনা যাচাই করার জন্য। এরপরে সবশেষ যেটা সেটা হচ্ছে ভোক্তা। মনে করেন আপনি একটা অল্টন ফ্রিজ কিনবেন। অল্টন ফ্রিজ কেনার সময় আপনি অল্টন কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী যাচাই করতেছেন। কেন করতেছেন? কারণ হচ্ছে অল্টন কোম্পানি আপনাকে 10 বছরের গ্যারান্টি দিছে ফ্রিজে। এখন আপনি যাচাই করতেছেন আর্থিক অবস্থার বিবরণী, কারণ আপনি জানার চেষ্টা করতেছেন আদৌ এই কোম্পানি 10 বছর থাকবে কিনা। ওর আর্থিক অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানির অবস্থা কেমন। ঠিক তখন আপনি বুঝে যাবেন যেহেতু এই কোম্পানির অবস্থা ভালো না, আর্থিক অবস্থা নড়বড়ে, তার মানে এই কোম্পানি কি হবে, যে কোনো সময় পালায় যাবে, এর প্রোডাক্ট কেনা আমার জন্য কি অনেক বেশি ডেঞ্জারাস। সো এই হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। এখন বলেন কারোর কোনো অংশে কোনো প্রকার প্রবলেম আছে কি না? দেখে আছে, দেখি এদের কাছে কেমন লাগতেছে। আচ্ছা ক্লাস কেমন লাগে বলেন একটু, একটু মাঝখানে একটু বলেন আমাকে যে ক্লাস বোরিং লাগতেছে, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, নাকি পান্তা ভাত লাগতেছে, কোনটা? পানি পানি ভাত চাল না? বাহ। জি স্যার, নুসাইবা ইসলাম, এটা রিভিশন ক্লাস, পুরো টপিক শেষ করে দিব, এরপরে আরো একটা চ্যাপ্টার আছে। আচ্ছা আমার ক্লাস কি আদৌ বোরিং লাগে? মানে প্রচুর বোরিং লাগে আপনাদের কাছে? লাগলে তো কি করব বলেন তো একটু। আচ্ছা না, কোনটা আচ্ছা না? নুসাইবা আপনি আমার ছোট বোনের মতো অ্যান্সার দেন, বুঝছেন? আমার একটা বোন আছে, ওকে যদি বলি আপু তুমি ভাত খাইছো, হ্যাঁ না, এখন আমি কনফিউজড যে আসলে কোনটা হ্যাঁ নাকি না। আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা হ্যাঁ নাকি না, ও তখন পাল্টা উত্তর দেয় কি আসলেই হ্যাঁ নাকি না, ও আমাকে উল্টা আবার কোশ্চেন করে
বলে আচ্ছা ভাই হ্যাঁ হোক আর না হোক যে কোনো একটা তো হয়েছে, বিষয়টা হচ্ছে এরকম। বুঝছি না সাইবা। এই হচ্ছে বিষয়। ছোট বাচ্চারা হচ্ছে যখন এরকম মজা করে তখন খুব ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে একটু আমি বলে নিই, সেটা হচ্ছে আপনাদের 9 আর 10 এর, আপনারা যেহেতু 9 এর ব্যাচ, আপনাদের সব চ্যাপ্টার আছে। রুটিনটা আমি সাজাইছি, আপনাদের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিঙ্গেল চ্যাপ্টার বাদ যাবে না। সব চ্যাপ্টার টিচার, অর্থাৎ আমি যতগুলো ক্লাস নিব আমার কথা আমি বলতে পারি, একবারে বইয়ের যে লাইনগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চেন হবেই, সেই জায়গা থেকে তুলে এনে বুঝাই দিব। এটা হচ্ছে কাজ আমার। পুরো বেসিক থেকে অ্যাডভান্স আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। বয়স কত? 3-তে পড়ে, এখন বয়স আমি বলতে পারবো না, এত হিসাব করে 8-9 হবে মনে হয়। হ্যাঁ 3-তে পড়ে। ওর হাতে মাইর খাইতে খাইতে আমার জীবন মনে করেন এক প্রকার তেজপাতা, বুঝছেন? যেহেতু বোনের কথা বললাম, আপনাদেরও ভাই বোন আছে, আপনারা জানেন ও কি করে জানেন। আমি ওদের বাসায় গেলে ও সাধারণত যেটা করে, ও হচ্ছে বালিশের উপরে উঠে আমাকে মারতো। যখন ছোট ছিল বালিশের উপরে উঠে আমার মানে গলা ধরে টানবে, কান ধরে টানবে, চুল ধরে টানবে, কারণ ও হাতে পাইতো না। ওর হচ্ছে অভ্যাস ছিল এটা। দেন ও যেটা করবে, যখন হেরে যাবে, পারবে না মারতে বা কোনো কিছুতে, তখন যেটা করবে মোবাইলটা নিবে, নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলা দিবে। এবার যান আপনি খুঁজে নিয়ে আসেন। ফ্যাক্ট হচ্ছে এই, যখন হেরে যাবে তখন ওর সিস্টেম হচ্ছে এটা অলওয়েজ। ওকে, এখন আমাদের আর হচ্ছে কয়েকটা টপিকস আছে, আমি একটু দেখে নিই, যেহেতু পুরাটা আমাদেরকে শেষ করতে হবে, সো আমি ছোট ছোট একটু পয়েন্ট আকার করে রাখছি, মানে শুধু মেইন হেডিংটা, যে কতটুকু আমার শেষ হলো আর কতটুকু হলো না। ওকে, এরপরে একটা টপিকস আছে, সেটা হচ্ছে জবাবদিহিতা আর মূল্যবোধ। জবাবদিহিতাটা কি? জবাবদিহিতা হচ্ছে তৃতীয় পক্ষের কাছে, অর্থাৎ যে তৃতীয় ব্যক্তি, এখানে মনে রাখবেন আপনি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কোম্পানির মালিক, এটার পরে হিসাব যে ক্লাসটা হবে সেটাও আমি নিব, সমস্যা নেই। জবাবদিহিতাটা হচ্ছে যেটা বলতেছিলাম, আপনি হচ্ছেন প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষকে মালিক, তৃতীয় পক্ষটাকে, তৃতীয় পক্ষ হচ্ছে দেনাদার হইতে পারে, পাওনাদার হইতে পারে, ভোক্তা হইতে পারে, ক্রেতা হতে পারে, যে কেউ হতে পারে, হট এভার, যে কোনো ব্যক্তি হচ্ছে তৃতীয় পক্ষ। এখন আপনার কাজ কি? জবাবদিহিতাটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সবকিছু প্রকাশ করা, এক কথায়। অর্থাৎ মনে করেন আপনি একটা স্কুলে চাকরি করেন, একটা স্কুলের আপনি জুনিয়র টিচার, তো আপনি একটা ক্লাসে ফল্ট করে ফেলছেন, একটা ছেলে বা একটা মেয়েকে থাপ্পড় দিয়ে ফেলছেন। এখন এটা তো আইনত ভাবে নিষিদ্ধ, আপনি থাপ্পড় দিয়ে ফেলছেন, দ্যাট মিনস আপনি একটা ভুল করছেন। এই ক্ষেত্রে আপনার প্রিন্সিপাল আপনাকে কি করছে, কল করছে যে আপনি আসেন। এই যে আপনি তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে ব্যাখ্যা দিলেন যে কেন আপনি তাকে মারছেন, কেন মারা উচিত হয়েছে আপনার জন্য, আপনি না মেরে কেন অন্য কোনো ওয়ে যাইতে পারলেন না, এই যে সবগুলা বিষয় আপনি তাকে ভেঙে ভেঙে দিলেন, অর্থাৎ ব্যাখ্যা করলেন, সেখানে মাস্ট, এটাকে বলা হয় জবাবদিহিতা। অর্থাৎ তৃতীয় কোনো পক্ষের কাছে গিয়ে আপনি বলা, মালিকের কাছে না, এটা হচ্ছে জবাবদিহিতা। এই অংশ থেকে কোশ্চেন হয় না, সো এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার দরকার নেই। এবার আসেন মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা। মনে করেন আপনি একটা জায়গায় গেছেন, একজন আরেকজনকে মারতেছে, আপনি তার পাশ দিয়ে যাচ্ছেন, আরে আপনার মনে হচ্ছে যা করতেছে করুক, আমার কি। আপনি আরেক জায়গায় যাচ্ছেন, পাশে আগুন লেগে গেছে, আপনি আপনার মতোই যাচ্ছেন, আগুন লাগছে, ওর বাসায় লাগছে, আমার কি। এই যে আপনার ভেতরে কোনো ভালো মন্দ বিবেকবোধ কাজ করলো না, এটা হচ্ছে মূল্যবোধ।
অর্থাৎ মূল্যবোধ জিনিসটা হচ্ছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা। আপনি একটা জায়গায় একটা খারাপ কাজ হতে দেখতেছেন, আপনার ভেতর থেকে মনে হচ্ছে এটা খারাপ, আপনার ভেতর থেকে একটা জিনিস দেখে মনে হচ্ছে এটা ভালো। এই যে ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা, এটাকে বলা হয় মূল্যবোধ। আর জবাবদিহিতা হচ্ছে তৃতীয় কোনো পক্ষের কাছে গিয়ে সেটা উপস্থাপন করা। এখন বলেন, জবাবদিহিতা আর মূল্যবোধ সবার কাছে পুরোপুরি পানি পানি হয়েছে কিনা? তাহলে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ হবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলেন তো। ওকে, জুম আমাদের এটাই থাকবে। আমাদের ফার্স্ট চ্যাপ্টার ক্লিয়ার। আপনারা এগুলা লেকচার শিট, পিপিটি, এমসিকিউ, সিকিউ সব পেয়ে যাবেন। এবং আমি যেগুলো পড়াইছি সেইগুলোরই এমসিকিউ এর মধ্যে দেওয়া আছে। এটার পিপিটি আপনারা ক্লাস শেষেই পাবেন, লেকচার শিট আপাতত পাবেন না, এখন পরে পাবেন। ওকে, এখন হচ্ছে আপনারা 5 মিনিটের জন্য, 5 মিনিট 26 বাজে, 31-32 আপনারা আবার সবাই ক্লাসে থাকবেন। আপনাদের 5 মিনিটের জন্য আমি রেস্ট দিলাম। ঘন্টা খানিক হয়ে গেছে আমাদের, 5 মিনিট 7 মিনিট। ওকে, 32-এ আপনারা সবাই ক্লাসে জয়েন থাকবেন। আমি 32-এ আবার শুরু করব, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? আপনার মেসেজেই আমি আছি স্যার, আমি আপনার মেসেজেই আছি। আপনি যে বলতেছেন আমার মেসেজ পড়েন না, আপনার মেসেজেই আমি আছি। আপনার মেসেজই বের করা ছিল ওইভাবে, দেখছেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে 5 মিনিটের রেস্ট দিলাম, ঠিক আছে? একটু পানি টানি খেয়ে নেন আপনারাও। পড়াশোনা করতে গেলে একটু রিল্যাক্স হতে হয়। ওকে, দেন আমরা হিসাবের চ্যাপ্টার শুরু করব। আপনারটাও আমি দেখছি একটু আগে, কি বলতেছেন আপনারা মেসেজ দেখি না? সি, এমনি মিথ্যা কথা বলতেছেন আমার জন্য। প্রত্যেকটা পড়ছি, প্রত্যেকটা, একটা মেসেজ, কারোর একটা মেসেজ আমি বাদ দেইনি। আপনারা অল্প মানুষ না, কারোরটা বাদ দেইনি, সত্যি। 3 বেগ দিকে বুঝি নাই, আবার কমেন্ট করেন, ঠিক আছে? ওকে, 32-এ আমরা আবার শুরু করব, হিসাবের অধ্যায় শুরু করব। হিসাবের একদম গোষ্ঠী ষষ্ঠী পূজা বের করব। সো এই জিনিসটা হচ্ছে পুরো বেসিকের, বুঝছেন? সো এই বেসিক অংশটা আপনাদেরকে যদি এই ম্যারাথন ক্লাসের মধ্যে শেষ হয়ে যায় তাহলে তো আপনারা বেঁচে গেলেন। এখন দেখেন, আমি আপনাদের মুড়ি আর জিলাপি খাইতে দিতে পারবো, কিন্তু পড়া মুখস্থ করে ওইটা খাওয়াই দিতে পারবো না, সরি। জিলাপি খাইতে চাইলে আপনাদের এডু পরিবারে অফিসে আসতে হবে, চলে আসুন। 2 ঘন্টা ক্লাসে আপনারাও কিছু খায়েন, আমিও কিছু খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, এখন আসেন হিসাব। সত্যি কথা বলতে কি, আপনাদের হিসাবের অধ্যায় যেটা, হিসাব বিজ্ঞানের 5ম অধ্যায় যেটা, সেটাতে কোনো কিছু নাই। আপনাদের বইয়ে টোটালি কিছু নাই, একটা ফালতু চ্যাপ্টার মেরে রাখছে। এখন ওই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া হওয়ার কথাও না। এখন জিনিসটা হচ্ছে, আমরা যেটা করব, ওই হিসাবের অধ্যায়টাকে ধরে মেইন যে জিনিসগুলো আমরা ধরতে পারি না বারবার, আমাদের ক্লাসে অনেকেই আছেন দেখবেন আয় কোনটা ব্যয় কোনটা ধরতে পারি না, এই জিনিসগুলোকে আমি আজকে ব্যাখ্যা করব। এখন একসাথে আমি আপনাদের 300 আয় ব্যয় হিসাব এগুলো আমি বুঝাইতে পারবো না, বুঝাইলে আমি বুঝাইতে পারবো, আপনারা নিতে পারবেন না। সো আপনাদের আমি কি করব, অল্প অল্প করে ব্যাখ্যা করে করে সেই জিনিসগুলোকে বুঝাবো, তাহলে যেটা হবে আপনাদের ভেতরেও জিনিসগুলোকে ইনক্লুড করা পসিবল হবে। এখন আসেন হিসাব। হিসাব হচ্ছে এক কথায় বলা হয় তথ্যের সাংকেতিক নাম। তথ্যের সাংকেতিক নামকে কি বলা হয়? হিসাব। যেমন একটা আমি সাংকেতিক নাম বলি, সেটা হচ্ছে মনে করেন মূলধন হিসাব, বা আরো সহজ করে বলি সেটা হচ্ছে মনে করেন আপনাদেরকে আমি বললাম বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তিটা আমাদের জন্য কি? আয়। এই আয়কে কিন্তু আমরা ডিরেক্ট বলতেছি না যে এটা আমার আয়, আমরা কি বলতেছি? বাট্টা প্রাপ্তি। এটার মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি? যে এই জিনিসটা আমাদের আয়। তার মানে এটা আমাদের একটা সাংকেতিক নাম, এটা আমাদের মেইন নাম না, তবে এটা একটা আমাদের সাংকেতিক নাম, যেটার মাধ্যমে আমরা বুঝাইছি এটা আমাদের
আয়। এখন বলেন হিসাবটুকু বুঝছেন কিনা, এই অংশটুকু বুঝছেন কিনা, এই গ্রাফে যতটুকু আছে সেই অংশটুকু আপনারা বুঝছেন কিনা এটা আমাকে আগে বলেন, তারপরে আমি পরের অংশে আগাইতে পারবো। মুড়ি খেতে গেছে কে, এটা কিছু বলে না। নুসাইবা, রাহি, ইনান, বলেন না কেন রে ভাই, বলেন বলেন। ওকে ঠিক আছে বস। আচ্ছা ওকে, এখন আসেন হিসাবের প্রকার। আমরা তো বুঝলাম হিসাব জিনিসটা কি, এখন আমাদের দরকার হচ্ছে হিসাবের প্রকার। হিসাবের প্রকারের মধ্যে আমরা যেটা বারবার দেখি সেটা হচ্ছে আমাদের বইয়ে উল্লেখ করা আছে, হিসাব হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে সম্পদ। এক প্রকার কি? সম্পদ। 2 প্রকার বা 2 নাম্বার হচ্ছে দায়। 3 নাম্বার হচ্ছে মূলধন। 4 নাম্বার হচ্ছে আয় এবং 5 নাম্বার হচ্ছে ব্যয়। সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয় এবং সবশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের হিসাবের মধ্যে কাউন্ট হয় না, তবে এই জিনিসটা একটু মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে উত্তোলন। তাহলে আমাদের হিসাবের মোট 5টা প্রকার, সেটা হচ্ছে সম্পদ, দায়, মূলধন, আয় এবং ব্যয়। ওকে, এখন আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব। মনে করেন আমরা প্রথমে যাব সম্পদে। তাহলে আমাদের ফার্স্ট টপিকস কি হিসাবের প্রকারের মধ্যে? প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে সম্পদ। সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানায় থাকে, অর্থাৎ প্রতিষ্ঠান এটার মালিক, প্রতিষ্ঠানের মালিকানায় থাকে। এটা হচ্ছে প্রতিষ্ঠানের, অর্থাৎ প্রতিষ্ঠান হচ্ছে এই সম্পদটার বা এই জিনিসটার মালিক হয়, প্রতিষ্ঠানের মালিকানায় থাকে। মুনাফা অর্জনে সহায়তা করে, অর্থাৎ আপনি যে মুনাফা অর্জন করবেন সেই কাজে আপনাকে সহায়তা করবে কে? এই সম্পদ। এই সম্পদের আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে যেমন আসবাবপত্র। উদাহরণটা একটু বুঝাই এই দুটো পয়েন্টের সাথে। আসবাবপত্র যদি একটা প্রতিষ্ঠানে থাকে তাহলে এই আসবাবপত্রের মালিকানা পুরোপুরি ওই প্রতিষ্ঠানে থাকবে। মনে করেন আমার শাইনুর ট্রেডার্স একটা প্রতিষ্ঠানে আছে, ওই প্রতিষ্ঠানের একটা আসবাবপত্র আছে বা একটা ফার্নিচার আছে, ওই ফার্নিচারটা কি হবে? ওই ফার্নিচারটা আমার প্রতিষ্ঠানেই থাকবে এবং ওটা আমার মালিকানায়, অর্থাৎ ওটার মালিক আমি বা আমার ব্যবসা প্রতিষ্ঠান। আর মুনাফা অর্জনে কি করে থাকে? সহায়তা করে। অর্থাৎ আমি এই আসবাবপত্রটা মুনাফার কাজে বা মুনাফা যাতে অর্জন হয় সেই কাজে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? সাধারণত যেটা করব, আমার এই আসবাবপত্রটা দেখা যাচ্ছে যে ব্যবসায়ের ফাইল রাখবো, তাহলে কি হচ্ছে? আমার ব্যবসার ফাইলগুলো সেভ থাকলো, মুনাফা অর্জনে হেল্প হলো। তারপরে আমার ব্যবসায়ের যে কোনো ডকুমেন্টস হতে পারে বা যে কোনো জিনিস রাখার জন্য আমি ব্যবহার করতে পারি, তাহলে ওটা সাধারণত আমার ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে সহায়তা করতেছে। এটা হচ্ছে আমার সম্পদ। এখন আমি যদি বলি সম্পদের প্রকারভেদ, তাহলে সম্পদের আবার কিছু বাচ্চা কাচ্চা আছে। সম্পদের প্রকারভেদ, এখন আসেন সম্পদের প্রকারভেদের মধ্যে যদি আমরা যাই তাহলে হচ্ছে সবার আগে পাবেন স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদটাকে একটু ব্যাখ্যা করে দিই। স্থায়ী সম্পদ জিনিসটা হচ্ছে যে সম্পদ 1 বছরের বেশি সময় আপনার আমার কাছে থাকবে, অর্থাৎ 1 বছরের বেশি সময় থাকবে। আপনারা কি নোট করতেছেন আদৌ? এই যে 1 বছরের বেশি সময় থাকে, আরেকটা জিনিস বা বৈশিষ্ট্য হচ্ছে বেশি টাকা দিয়ে কিনতে হয়।
এই ধরনের সম্পদগুলো কি করতে হয়, বেশি টাকা দিয়ে কিনতে হয়। তাহলে 1 বছরের বেশি সময় থাকবে এবং বেশি টাকা দিয়ে কি করতে হবে আমাদের, সাধারণত কিনতে হয়। এটা হচ্ছে স্থায়ী সম্পদ। যেমন হচ্ছে দালান কোঠা। দেখেন, এখন আপনি বলতে পারেন স্যার আমরা হিসাব কিভাবে বুঝতেছি? এই যে আসবাবপত্র যে সম্পদ এটা আমরা বুঝলাম, দালান কোঠা যে স্থায়ী সম্পদ সেটাও আমরা বুঝলাম। এই যে ব্যাখ্যার সাথে সাথে একটা জিনিস আপনি পড়ে যাচ্ছেন, এই জিনিসটা আপনার মনে থাকবে। দালান কোঠা, জমি, তারপরে হচ্ছে আপনি বলতে পারেন আমরা যেহেতু আসবাবপত্র দিছি আর দিব না, যে জিনিস একবার ব্যবহার হয়েছে সেটা আর দিব না, মেশিন। এই জিনিসগুলো হচ্ছে আমার স্থায়ী সম্পদ। কারোর কি কোনো প্রবলেম মনে হচ্ছে? বুঝতেছেন? নুসাইবা, নিশাত বুঝছেন? রাহি? একটু বলেন আমাকে, জানান যে বুঝছেন, হিসাবগুলো চিনতে পারবেন। অর্থাৎ এভাবে ব্যাখ্যা করে গেলে কখনো আর হিসাবে আটকাবে না। হয়তো একসাথে আপনি 500 হিসাব শিখতে পারবেন না এক ক্লাসে, সম্ভব না, এটা আমার দ্বারাও সম্ভব না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সম্ভব ছিল না। 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগটা কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগটা হচ্ছে আমি 1 বছরের বেশি সময়ের জন্য যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিছু টাকা ইনভেস্ট করলাম। ঘুম আসলে হবে না, এটা থিওরি ক্লাস, পরে এগুলো আবার ম্যাথ আসবে, এই দুইটা তো একটু বোঝার জন্য লাগে। এই জন্য 1 বছরের বেশি সময়ের জন্য কোথাও বিনিয়োগ করা। এটা গেল। তাহলে 1 বছরের বেশি সময়ের জন্য আপনি কি করলেন, কোথাও কি করলেন, বিনিয়োগ করলেন। এবং কেন করলেন? মুনাফা অর্জনের আশায়। আপনি বিনিয়োগটা কেন করলেন? মুনাফা অর্জনের আশায়। অর্থাৎ 1 বছরের বেশি সময়ের জন্য আপনি কোথাও বিনিয়োগ করলেন এবং সেই বিনিয়োগটা করলেন হচ্ছে সাধারণত মুনাফা অর্জনের আশায়। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এর কয়েকটা এক্সাম্পল দেখেন, কি দেখে আপনি বুঝবেন যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ? সাধারণত এর ডিরেক্ট লেখা থাকে এভাবে 10% বিনিয়োগ। তাহলে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেটা সম্পদের দ্বিতীয় বাচ্চা। 2 নম্বর হচ্ছে এভাবে লেখা থাকতে পারে শেয়ার ক্রয়। তাহলে শেয়ার ক্রয় লেখা থাকলে এটা কি ভাববেন? এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পদ। দেখছেন, মানে আপনি শিখে যাচ্ছেন যে কোনটা কি। 3 নম্বর জিনিস হচ্ছে হিসাব বিজ্ঞানে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে এইখানেই ভুল করে, যে চিনতে পারে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ডিবেঞ্চার ক্রয়। ইংএ ছয় আকার র, ডিবেঞ্চার ক্রয়। এরপর একটা হচ্ছে বন্ড ক্রয়। এই 4টা জিনিসের মধ্যে বাইরে সাধারণত আর কোনো ধরনের বিনিয়োগ নেই, এখনো পর্যন্ত নেই। 19-এ বা এইচএসসি তেও নাই। সো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রবলেম নাই আশা করি। ওকে, তারপরে হচ্ছে 3 নম্বর যে বাচ্চাটা আছে সম্পদের মধ্যে, সেটা হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য যে সম্পদ থাকে আমাদের কাছে। 1 বছরের কম সময়ের জন্য থাকে। তাহলে চলতি সম্পদ 1 বছরের কম সময়ের জন্য থাকে। যেমন আর একটা জিনিস, একটা এমসিকিউ আসে প্রায়, সেটা হচ্ছে তারল্য কম। তারল্য কম মানে এটাকে খুব সহজে নগদ টাকায় রূপান্তর করা যায়। অর্থাৎ আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, নগদ টাকায় রূপান্তর করতে পারবেন। যেমন দেখেন, দেনাদার, দেনাদারকে আপনি চাইলে নগদ টাকায় রূপান্তর করতে পারবেন। অর্থাৎ দেনাদারকে ধরে বলতে পারেন ভাই টাকা দে, আর ও টাকা দেওয়ার মানেই হচ্ছে নগদ টাকায় রূপান্তর হয়ে গেল।
তার মানে দেনাদার। তারপরে কি আছে আমাদের? ব্যাংক জমা। ব্যাংকে যে টাকাটা জমা আছে আপনি চাইলেই সেটা উঠাই আনতে পারেন, এটা আমাদের চলতি সম্পদ। 3 নাম্বার হচ্ছে আমরা পাইতে পারি অনাদায়ী আয়। তার মানে আপনি কাউকে সেবা দিয়েছেন কিন্তু টাকা পাননি, বকেয়া আয়, সেই টাকাটা তো আপনি ভবিষ্যতে পাবেন। যেহেতু ভবিষ্যতে পাবেন তাই এটা হচ্ছে আপনার জন্য অনাদায়ী আয়। আচ্ছা, আবার বলতেছি, জি জুথি চ্যাপ্টার 5 শুরু হয়ে গেছে। ওকে, দেনাদার, ব্যাংক জমা, অনাদায়ী আয়। আমি আবার ওই দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাব, ঠিক আছে? একটু এটাকে শেষ করে নি। ওকে, অনাদায়ী আয়। আরেকটা জিনিস হচ্ছে অগ্রিম ব্যয়। আপনি যদি কাউকে অগ্রিম টাকা দিয়ে রাখেন, মনে করেন আপনার বাসা ভাড়া যেখানে নেন, বাসার মালিককে যদি আপনি অগ্রিম বা অ্যাডভান্স টাকা দেন 5,000 বা 10,000 বা হচ্ছে 1 বছরের টাকা জমা দিয়ে দেন আগেই, তার মানে ওটা কি আপনার জন্য চলতি সম্পদ। তাহলে আমরা পাইলাম দেনাদার, ব্যাংক জমা, অনাদায়ী আয় আর অগ্রিম ব্যয়। আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নগদ উদ্বৃত্ত, অর্থাৎ নগদ টাকা, সেটা হচ্ছে আপনার চলতি সম্পদ। বুঝতে পারছেন? আশা করি আর প্রবলেম নাই তো। কারো প্রবলেম আছে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমি আবার বুঝাবো একবার, কোনো প্যারা নাই। বাকিগুলো বলেন, কোনো সমস্যা আছে কিনা? ওকে, নাই। যেহেতু টপিকস অনেক, সো আপনারা একটু দ্রুত বললে সেটা সবার জন্য ভালো হয়। দেখেন আপনারা অনেকগুলো কিন্তু একবারে শিখে যাচ্ছেন যে এটা চলতি সম্পদ। ও আচ্ছা, চলতি সম্পদ কাকে বলে সেটাও শিখলেন, এটা যে চলতি সম্পদ সেটাও আপনি শিখে গেলেন। এরপরে 4 নাম্বার যে বাচ্চাটা আছে সম্পদের, সেটা হচ্ছে অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ। এর যদি আমি সংজ্ঞা দিতে যাই তাহলে সেটা হচ্ছে যার কোনো বাস্তব ভিত্তি নেই। কিছু মনে করেন না, আপনার এনাফ ম্যাচিউর তাই কথাটা বললাম। অনেক সময় আমরা কি করি, বয়ফ্রেন্ডে বা গার্লফ্রেন্ডে বলি ওই আমার জামাই, ওই আমার বউ। এইটার আসলে কোনো বাস্তব ভিত্তি নেই, কোনো আইনি প্রমাণ নেই, কোনো দলিল নেই, কোনো কিছু নেই। আপনি যতই বলেন না কেন সেটা প্রুফ না। যেহেতু এটার কোনো ভিত্তি নেই, ঠিক তেমনি অলিক সম্পদের কোনো বাস্তব ভিত্তি নেই, আপনি যতই বলেন না কেন। তাহলে কি হলো? অলিক সম্পদের কোনো বাস্তব ভিত্তি নেই, আর বয়ফ্রেন্ডের কোনো বাস্তব ভিত্তি নেই বা গার্লফ্রেন্ডের নেই। এই টার্মস গুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। এইগুলো হচ্ছে আমরা মুখের কথা বলি সম্পদ, তাই সম্পদ, আসলে এর কোনো বাস্তব ভিত্তি নেই। এর ভেতরে যেমন উদাহরণ দেখি তাহলে আমরা একটা, বিলম্বিত বিজ্ঞাপন, গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর করার ব্যয়, আর হচ্ছে শেয়ার অবহার। এখন বলতে পারেন স্যার শেয়ার অবহার জিনিসটা কি? অবহার জিনিসটা হচ্ছে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, মনে করেন 20 টাকার একটা প্রোডাক্ট আছে, যখন আপনি বাধ্য হয়ে ওই 20 টাকার প্রোডাক্টটা 18 টাকায় বিক্রি করবেন, মনে করেন সেল হচ্ছেই না, কি করবেন? কম দামে ছেড়ে দিচ্ছেন, 18 টাকায় বিক্রি করবেন, ওই যে 2 টাকা কমে বিক্রি করলেন, এটাকে বলা হয় অবহার। অর্থাৎ যতটা আপনি লস করে বিক্রি করলেন সেটা হচ্ছে আপনার জন্য অবহার। তাহলে এইগুলাই হচ্ছে আপনার অলিক সম্পদ। সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝছেন স্যারেরা? সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? নাই সম্ভবত, সব ঘুমায় গেছে। ওকে, আমাদের খুব বেশি টপিকস বাকি নাই, সেটা হচ্ছে দায় আছে, আমরা দায়টুকু বুঝাবো, আর হচ্ছে জাস্ট মূলধনটাকে বুঝাবো, আর অংশটুকু আমাদের প্রত্যেকটা ক্লাসের ভেতরে যাব।
আচ্ছা, আজকে শুধুমাত্র দায়টুকু শেষ করবো, আর বাকি অংশটুকু আমরা ক্লাসের মধ্যে মধ্যে যাব, কারণ নিতে তো পারতে হবে আপনাদের, তাই না? নেওয়ার তো সক্ষমতা থাকতে হবে। সব একবারে দিলে আপনারা তো নিতে পারবেন না। ওকে, দায়। দায় জিনিসটা হচ্ছে যেটা নির্দিষ্ট সময় পরে পরিশোধ করতেই হবে। নির্দিষ্ট সময় পরে পরিশোধ করতেই হবে। তাহলে দায় জিনিসটা কি? যেটা নির্দিষ্ট সময় পরে আপনাকে পরিশোধ অবশ্যই অবশ্যই করতেই হবে, এটা হচ্ছে দায়। এখন এই দায়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, মানে দায়ের বাচ্চা। এই দীর্ঘমেয়াদী দায়টা হচ্ছে আপনি 5 বছরের মধ্যে পরিশোধ করলেই হবে। 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে 10% ঋণ, এটা হচ্ছে সবসময় এই একটা জিনিসই থাকে, দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 10% ঋণ, যেটা আপনাকে কি করতে হবে? 5 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এরপরে আসেন চলতি দায়। চলতি দায় জিনিসটা কি? চলতি দায় জিনিসটা হচ্ছে যে দায় আপনাকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। যেমন ব্যাংক জমা অতিরিক্ত, যেটা 1 বছরের মধ্যে আপনাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। 2 নাম্বার বলতে পারেন, আমাদের তো ব্যাংক জমা অতিরিক্ত গেল, এরপরে হচ্ছে পাওনাদার। 3 নাম্বার হচ্ছে প্রদেয় বিল। এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনার চলতি দায়। এখন বলেন দায়ের অংশ আপনারা বুঝছেন কিনা? মুসাইবা বুঝছেন? আপনার মেসেজ তো আমি পড়ি না, তারপরে নিশাদের মেসেজ পড়ি না, এদের নাকি মেসেজ আমি পড়ি না। ওকে, আচ্ছা, আমরা কি আর যাওয়া উচিত হবে কিনা? এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগটা একটু জাস্ট বলে নিই। সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা হচ্ছে যে জিনিস সাধারণত আমরা একটু বের করে দিই। দীর্ঘমেয়াদী বিনিয়োগটা হচ্ছে যেটা 1 বছরের বেশি সময়ের জন্য আমরা কোথাও সাধারণত বিনিয়োগ করে থাকি, অর্থাৎ কোথাও টাকাটা ইনভেস্ট করে থাকি, এবং এই ইনভেস্ট করার আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা সেখান থেকে একটা মুনাফা অর্জন করব। মুনাফা যদি অর্জন না করি, সাধারণত সেখান থেকে কোনো ধরনের আমাদের যদি লাভ না আসে, সেটা আমাদের জন্য কি না? বিনিয়োগ না। যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললেন, একটা মেশিন কিনলেন, এগুলো হচ্ছে আপনার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখন এই যে কিভাবে আমরা বুঝবো যে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ? এখানে লেখা থাকবে যে 10% বিনিয়োগ, তারপরে লেখা থাকবে শেয়ার ক্রয়, ডিবেঞ্চার ক্রয়, বন্ড ক্রয়, এইগুলো লেখা থাকলে আপনি ক্লিয়ারলি বুঝবেন যে এটা আপনার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখন বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? আপনাদের কি মনে হয় যে আরো আগানো উচিত, নাকি এইটুকুই রেখে পরে ক্লাসের সাথে বাকিগুলো অ্যাডজাস্ট করা উচিত? কোনটা বলেন, আপনারাই বলেন। ওকে, আপনাদের, কারণ আমার হচ্ছে কথা হচ্ছে কি, মনে করেন আমার কাছে সেমাই আছে প্রচুর। এই নুসাইবা বলেন, রাহি বলেন, আপনার যে কয়জন আছেন সবাই রেসপন্স করেন, আমি সবারটা শুনতে চাই। একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনাদের বাসায় সেমাইও আছে, চিনিও আছে, বাসায় গেস্ট আসছে, তার মানে আন্টির হাতে পুরো সুযোগ আছে চিনি সেমাই ইচ্ছা মতো রান্না করার। এখন আন্টি যদি হাফ কেজি সেমাইয়ে
2 কেজি চিনি দেয়, ওই গেস্ট খাইতে পারবে না। গেস্টের বিষয় তো বুঝতে হবে না। এখন গেস্টের মনে করেন ডায়াবেটিস আছে, ওই যদি খাওয়ায় তবে তো মরে যাবে। এখন আলটিমেটলি লাভটা কি বা বিষয়টা কি, গেস্টের কাছে শুনতে হবে যে আপনি কি চা চিনি দিয়ে খাবেন নাকি অল্প চিনি খাবেন। নুসাইবা বলেন এখানে স্টপ করব, সেটা বেটার হবে। বাকি অল্প অল্প আমাদের আছে যেটা, সেটা আমরা মনে হয় পরে ক্লাসেও অ্যাড করে দিতে পারবো, কোনো প্রবলেম না। সো আমরা সিকোয়েন্স মেনটেন করেই যাব। ওকে, তাহলে স্টপ করব। আবার নুসাইবা এমন ভাবে অ্যান্সার দিছে করেন, মানে আমি বুঝলাম না যে কি করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে স্টপ দিলাম। বাকি অংশটুকু আমরা ওই ক্লাসগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিব, কারণ আমাদের এখানে আর খুব বেশি কিছু নাই। ঠিক আছে, তাহলে আপনারা একটা কাজ করবেন, আপনাদের সবার গ্রুপ আছে না, গ্রুপে আপনাদের কার কোথায় প্রবলেম আছে টপিকস এর নাম লিখে দিবেন। হ্যাঁ আই মিন স্টপ করেন বলবেন এরকম, আপনিও ছোট মানুষ আছেন এখনো। আচ্ছা, যেটা করবেন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাদের কার কোথায় প্রবলেম আছে এবং কোন চ্যাপ্টারটা শেষ হয় নাই। আপনাদের তো খেয়াল আছে, এখন আমি তো আসছি মনে করেন 2 মাস, আপনারা জানেন। সো আমি তো অনেক কিছু না জানতে পারি যে এই অংশটা আপনাদের বাদ পড়ে গেছে। সো আপনারা যার যে অংশটুকু বাদ আছে বা যে অংশে প্রবলেম আছে সেইগুলা গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আমি আপনাদের বড় ভাই হিসেবে এতটুকু বলতেছি, আপনাদের জন্য লাভ হবে। কারণটা হচ্ছে তখন আপনাদের এই প্রবলেম গুলা নিয়ে সাপোর্ট টিম আমাদেরকে বা টিচারদেরকে জানাবে যে এইগুলা বাদ আছে, তাহলে সেই জিনিসগুলো আমরা ফোকাস করতে পারবো। যে জিনিস হয়েছে সেই জিনিস বারবার রিপিট করার থেকে সেগুলো তো সব ভিডিও আছে আপনাদের কাছে। সো প্রবলেম গুলো সলভ করা আমার কাছে মনে হয় খুব জরুরি, যেগুলো হয় নাই সেগুলো সলভ করা জরুরি। সো আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা একটু প্লিজ গ্রুপে জানাবেন, আমাকে মেনশন দিয়ে জানাবেন যে স্যার এই অংশটুকু এখনো শেষ হয় নাই বা আমাদের প্রবলেম আছে। নিয়ে প্রবলেম না, আমরা আমাদের ক্লাস শেষ হলে টপিক শেষ হলে সেটা টাইম ধরে কিছু না, আপনারা আপনাদের প্রবলেম গুলা দিয়ে দিবেন। প্রয়োজনে পরে 3 ঘন্টা ক্লাস হবে, তাতে আপত্তি নাই, 2 টিচার মিলে 3 ঘন্টা আমরা নিতে পারবো, তাতে আপত্তি নাই। তবে আপনারা যেটা করবেন নুসাইবা, প্রবলেম গুলো আমাদেরকে দিবেন। আজকের ফার্স্ট ক্লাস আমাদের অ্যাকাউন্টিং এর, সো যেটা করবেন প্রবলেম গুলা গ্রুপে দিবেন মাস্ট। ঠিক আছে নুসাইবা, প্রবলেম গুলো আর যে চ্যাপ্টার গুলো শেষ হয় না সেগুলো দিবেন, মনে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।